সিনেমা শুরু হয় একটি আওয়াজ বা নেপথ্য কণ্ঠ দিয়ে, যেখানে আমাদের একটি গল্প বলা হয়। হাজার হাজার বছর আগে ট্রলরা মানুষের সঙ্গেই বসবাস করত। এই বিশাল আকারের প্রাণীগুলো মোটেও দানব ছিল না। তারা ছিল নিষ্পাপ, যাদের শরীর ছিল পাথরের এবং হৃদয় ছিল মাটির। এই প্রাণীগুলো প্রকৃতিরই অংশ ছিল এবং কারো ক্ষতি করত না। তারা শুধুমাত্র সূর্যের আলো এড়িয়ে চলত, কারণ সূর্যের আলো তাদের পাথরে পরিণত করে দিত। তারা মানুষের সাথে সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু এরপর সবকিছু বদলাতে শুরু করে। খ্রিস্ট ধর্মের প্রসার ঘটতে থাকে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এই পৃথিবী শুধুই মানুষের, ট্রলদের নয়। মানুষের অত্যাচার ও নোড়ার শপথ, মানুষেরা এই নিষ্পাপ ট্রলদের শিকার করতে এবং আঘাত করতে শুরু করে। তারা জোর করে ট্রলদের সূর্যের আলোতে টেনে আনত, যাতে তারা পাথরে পরিণত হয়। পবিত্র জল এবং গির্জার ঘণ্টা ট্রলদের ভীষণ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, যা তাদের দুর্বল করে দিত এবং মানুষ এই সুযোগটাই কাজে লাগাত। আমরা জানতে পারি যে সিনেমার প্রধান চরিত্র নোরার বাবা তাকে ছোটবেলায় সব সময় এসব গল্প শোনাতেন। তিনি খুব দুঃখ করতেন যে মানুষ ট্রলদের সাহায্য করেনি। ছোট্ট নোরা তখন তার বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল যে যদি এখনও কোনো ভালো ট্রল বেঁচে থাকে, তবে সে তাদের সর্বদা সাহায্য করবে। বহু বছর পর আমরা এখন প্রাপ্তবয়স্ক নোরাকে দেখি। তার বাবা মারা গেছেন এবং সেই শোকে তিনি জঙ্গলে বসবাস করছেন ও ট্রলদের নিয়ে গবেষণা করছেন। তিনি কয়েক বছর আগে একটি ট্রল দেখেছিলেন, তাই তার মনে আর কোনো সন্দেহ নেই এবং এখন তিনি তাদের নিয়ে আরও ভালোভাবে গবেষণা করতে পারছেন। একদিন নোরার বাড়িতে এক ব্যক্তি প্রবেশ করে এবং নোরা তাকে পেছন থেকে আক্রমণ করে। চ্যাড ও গোপন গবেষণাগার আগন্তুক ব্যক্তিটি হলেন চ্যাড, যিনি রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব এবং আগেও নোরাকে সাহায্য করেছিলেন। তিনি এখনও সরকারের হয়ে কাজ করেন, কিন্তু তিনিও ট্রলদের রক্ষা করার উপায় খুঁজছেন। নোরার বাবার কাছ থেকে চ্যাডও জেনেছিলেন যে ট্রলরা খারাপ বা দানব নয়। চ্যাডের কাছে একটি বড় গোপন তথ্য আছে, তাই তিনি নোরাকে একটি গোপন ল্যাবে বা গবেষণাগারে নিয়ে যান। সেখানে তাদের দেখা হয় প্রফেসর লেহারির সাথে। নোরার মতো তিনিও ট্রলদের নিয়ে গবেষণা করছেন। এখানে নোরা একটি চমকপ্রদ তথ্য জানতে পারেন। নাৎসি আমলের সেই ট্রলটি এই ল্যাবরেটরির ভেতরেই আছে। জেরি জাগরণ ও ধ্বংসলীলা বিজ্ঞানী এই ট্রলটির নাম দিয়েছেন জেরি। তিনি জানান যে এটি 100 বছর ধরে ঘুমাচ্ছে। নোরা জানতে পারেন যে গবেষণার জন্য বিজ্ঞানীরা ট্রলটির শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেছে। এ কথা শুনে নোরা রেগে যান এবং ট্রলটির জন্য তার খুব মায়া হয়। তাই তিনি একটি লিফটে করে ট্রলটির কানের কাছে যান এবং গোপনে তাকে একটি কবিতা পড়ে শোনান। নোরার ভালোবাসা ও আবেগের ছোঁয়ায় ট্রলটি চোখ মেলে তাকায়। 100 বছর পর জেরি জেগে ওঠে। নিজেকে বন্দি অবস্থায় দেখে সে ভীষণ রেগে যায় এবং পুরো ল্যাবরেটরি ধ্বংস করে ফেলে নোরার লিফটটি ছুঁড়ে মারে। তবে সৌভাগ্যবশত নোরা বেঁচে যান। ট্রলটি নিজেকে মুক্ত করে ল্যাব থেকে বেরিয়ে আসে এবং সবকিছু ধ্বংস করতে শুরু করে। সে গাড়ি, মানুষ বা বাড়িঘর কিছুই তোয়াক্কা করে না, শুধু সামনে যা পায় তাই গুড়িয়ে দিয়ে এগিয়ে যায়। ক্যাপ্টেন ক্রিস ও ইউভি লাইট মিশন এরপর আমরা একটি পার্টির দৃশ্য দেখি, যেখানে বাচ্চারা খেলছে। ট্রলটি সেখানে ছাদ ভেঙে ফেলে এবং বাচ্চাদের ধরে ফেলে। অন্য ট্রলদের মতো এই ট্রলটিটি নিরীহ নয়, বরং বিপজ্জনক। নোরা এবং তার দল এই খবর পায় এবং তাকে থামানোর সিদ্ধান্ত নেয়। নোরার দল রাষ্ট্রপতির সাথে দেখা করে। রাষ্ট্রপতি চান ট্রলটিকে মেরে ফেলা হোক, কিন্তু নোরা এবং চ্যাড চান না সে মারা যাক। তারা মিশনের জন্য রাজি হন, কিন্তু গোপনে পরিকল্পনা করেন ট্রলটিকে রক্ষা করার। এই সময়ে আমাদের পরিচয় হয় ক্যাপ্টেন ক্রিসের সাথে, যিনি এই মিশনে যোগ দেন। ক্রিস এবং তার দল ইউভি লাইট, অতিবেগুনি রশ্মি লাগানো হেলিকপ্টার প্রস্তুত করে, যার উদ্দেশ্য ট্রলটিকে পাথরে পরিণত করা। সেই রাতে জেরি তখনও মানুষ খাচ্ছিল। ক্রিস ও অন্যান্য হেলিকপ্টারগুলো তাকে মারার জন্য এগিয়ে যায়। তারা ইউভি লাইট দিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এই আক্রমণে ট্রলটি এত রেগে যায় যে সে মাটি থেকে একটি বৈদ্যুতিক টাওয়ার উপরে ফেলে এবং ছুঁড়ে মারে। এতে ক্রিসের বন্ধুর হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হয় এবং তার বন্ধু মারা যায়। এই দৃশ্য দেখে ক্রিস ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রতিশোধ হিসেবে ট্রলটিকে মেরে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু নোরা বোঝান যে মানুষেরাই আসলে ট্রলদের দানবে পরিণত করেছে। ভালো ট্রল, নেচার ও সেন্ট অলিভের রহস্য সবাই যখন উপায় খুঁজছিল, তখন নোরা বলে, আমার একটা বুদ্ধি আছে। সে সবাইকে একটি বড় গুহায় নিয়ে যায়। সেখানে তারা জানতে পারে জেরি ছাড়াও আরও একটি ট্রল আছে।
এই ট্রলটি দয়ালু এবং নোরার সাথে অনেক বছর আগে তার দেখা হয়েছিল। নোরা তাকে নেচার বা প্রকৃতি নাম দিয়েছে। নোরা জানায় যে এই পাহাড়ের সব ট্রলকে মানুষ মেরে ফেলেছিল, শুধু এই শিশু ট্রলটি বেঁচেছিল এবং গত 100 বছরে সে বড় হয়েছে। নোরা কবিতা পড়ে নেচারের কাছে জেরিকে থামানোর জন্য সাহায্য চায়। নেচার নোরার কথা শোনে এবং জেরির সাথে দেখা করতে যায়, কিন্তু জেরি মানুষের প্রতি ঘৃণায় পূর্ণ ছিল এবং সে কোনো কথা শুনতে চায় না। জেরি রেগে গিয়ে মাটিতে পদাঘাত করে, ফলে নেচারের পায়ের নিচের বরফ ভেঙে যায় এবং সে নিচে পড়ে যায়। এটা দেখে নোরা খুব কষ্ট পায় এবং ভাবে নেচার হয়তো ডুবে মারা গেছে। জেরি সেখান থেকে চলে যায় এবং নোরা বুঝতে পারে সে ট্রোনহেইমের দিকে যাচ্ছে, যেখানে সেন্ট ওলাফ বাস করতেন। নোরা, চ্যাড এবং তাদের দল তাকে অনুসরণ করে। সবাই জানত সেন্ট ওলাফের সমাধি গির্জার ভেতরে, কিন্তু কেউ তা খুঁজে পেত না। এখানে নোরা ও চ্যাড তাদের দক্ষতা কাজে লাগিয়ে একটি পেইন্টিংয়ের ওপর 3টি চিহ্ন খুঁজে বের করে, যা একটি দরজা খোলার চাবি। গির্জার গোপন সত্য ও চূড়ান্ত লড়াই, তারা চিহ্নগুলোতে কাঠি ঢোকালে দেওয়াল ঘুরে যায় এবং ভেতরে তারা ওলাফের মৃতদেহ খুঁজে পায়। তার পোশাকের মধ্যে একটি রূপার তলোয়ার এবং একটি চিঠি পাওয়া যায়। চিঠির বাকি অর্ধেকটা সেই ল্যাবে ছিল যেখানে জেরিকে রাখা হয়েছিল। চিঠির অংশগুলো মিলিয়ে তারা আসল সত্য জানতে পারে। লোকে বলতো সেন্ট ওলাফ ট্রলদের মারার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তা সত্যি ছিল না। তিনি চেয়েছিলেন ট্রলদের দূরে সরিয়ে দিতে, যাতে মানুষ ও ট্রল শান্তিতে থাকতে পারে। কিন্তু চার্চ বা গির্জা তার আদেশ অমান্য করে সব ট্রলকে হত্যা করে এবং দোষ চাপায় ওলাফের ওপর। সত্য ধামাচাপা দিতে তারা ওলাফকেও হত্যা করে তার কবর লুকিয়ে ফেলে। নোরা বুঝতে পারে জেরি ট্রনহেইমে যাচ্ছে তার বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে। তাকে থামাতে নোরার মনে পড়ে যে ট্রলরা পবিত্র জলের হোলি ওয়াটার কাছে দুর্বল। এই গির্জার নিচেই পবিত্র জলের একটি বিশাল হ্রদ আছে। নোরা, জনগণ এবং সেনাবাহিনী পবিত্র জল দিয়ে অস্ত্র তৈরি করে। জেরি রাতে সেখানে পৌঁছালে তারা গির্জার ঘণ্টা বাজিয়ে তাকে দুর্বল করে এবং পবিত্র জলের বোমা ছুঁড়ে মারে। কিন্তু এতে সে খুব একটা আঘাত পায় না, উল্টো আরও রেগে গিয়ে ধ্বংসলীলা চালায়। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই জল থেকে নেচার উঠে আসে, যা দেখে নোরা খুব খুশি হয়। 2 ট্রল শহরের মধ্যে লড়াই শুরু করে। নোরার বন্ধুরা জানায় যে পবিত্র জল শুধু গায়ে লাগলে হবে না, তার ট্রলের হৃদয়ে আঘাত করতে হবে, যা অত্যন্ত কঠিন কাজ। চ্যাডের আত্মত্যাগ ও সমাপ্তি, তাদের কাছে আর মাত্র একটি জলের বোমা অবশিষ্ট ছিল। ট্রলটি নড়াচড়া করছিল বলে তারা তার মুখে লক্ষ্য করতে পারছিল না। তখন চ্যাড নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে বোমাটি নিয়ে হেলিকপ্টার থেকে ট্রলের মুখের দিকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। সবাই খুব দুঃখ পায়, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। চ্যাড তার স্ত্রীকে শেষবারের মতো ফোন করে বিদায় জানায় এবং তাদের সন্তানকে বলতে বলে যে সে তাকে ভালোবাসে। এরপর সে বোমাটি নিয়ে সোজা জেরির মুখের ভেতর ঝাঁপ দেয় এবং বোমাটি বিস্ফোরিত হয়। জেরির হৃদয়ে আলো জ্বলে ওঠে এবং তার শরীর ভেঙে চুরমার হয়ে যায়। এরই মধ্যে নেচার জেরির হৃদয়টি বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জেরি মারা যায় এবং দলটির জয় হয়। তবে চ্যাডের মৃত্যুতে নোরা এবং তার দল শোকে মুহ্যমান হয়ে পড়ে। কিন্তু মানবজাতি রক্ষা পায়। শেষ দৃশ্য কয়েক মাস পরের একটি দৃশ্যে দেখা যায় চ্যাডের সন্তানের জন্ম হয়েছে। দলটি নোরার বাড়িতে বেড়াতে আসে। হঠাৎ তারা অনুভব করে বাড়িটি কাঁপছে। নোরা বাইরে তাকিয়ে দেখে নেচার এগিয়ে আসছে। মানুষ এখন জেনে গেছে যে এই ট্রলটি শত্রু নয়, বরং সে মানুষকে সাহায্য করে। সে আর লুকিয়ে থাকে না, স্বাধীনভাবে বসবাস করে। ট্রল এবং মানুষ আবার বন্ধু হয়ে গেছে। তবে এই শান্তি কতদিন থাকবে কেউ জানে না। সিনেমার একদম শেষে দেখা যায় একজন প্রফেসর একটি ল্যাবরেটরিতে একটি ছোট ট্রলকে লুকিয়ে রেখেছেন, যা ধীরে ধীরে বড় হচ্ছে। সে এটি নিয়ে ভবিষ্যতে কি করবে সেই রহস্য রেখেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।